স্কুল পড়িয়ে আসার পর টিউশনগুলো কমপ্লিট করার পর আমি তোমাদের জন্য প্রত্যেকটি বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো সুন্দর করে রেডি করে হাজির হই। অধ্যায় ভিত্তিক, ইউনিট টেস্ট ভিত্তিক, প্রথম দ্বিতীয় তৃতীয় সাবমেটিভ ভিত্তিক। তো আফসোসের বিষয় একটা যে স্কুল পড়ানোর পর, টিউশন পড়ানোর পর, তারপর যখন আমি তোমাদের জন্য ভিডিও বানাই এত মেহনত করে, দুঃখ লাগে যে তোমরা একটা লাইক পর্যন্ত করো না, কমেন্টে একটু ভালোবাসাও শেয়ার করো না, আর তার থেকে বড় যেটা, একটা সাবস্ক্রাইব করে তো পাশে থাকতে পারো, সেটাও করো না। দেখো, আমি সাবস্ক্রাইব করার জন্য তোমাকে রিকোয়েস্ট করব না, তুমি ভালোবেসে চাইলে করতে পারো, এতটুকুই। ঠিক আছে? ওই রিকোয়েস্ট করে সাবস্ক্রাইব করে নেওয়ার মতো টিচার তো আমি নই। যদি ভালোবেসে থাকো, আমার ভিডিওগুলো যদি তোমার কাজে আসে, তাহলে অবশ্যই বলবো ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দাও। অবশ্যই ওই লাইক বটনে একটা হিট করো, আর কমেন্টে বলো তুমি কোন জেলা থেকে। ওকে, চলো। সপ্তম শ্রেণীর ফার্স্ট সাবমেটিভ এভালুয়েশন কিছু দিনের মধ্যে শুরু হবে। সামনে ঈদ, ঈদের পরেই তোমাদের এই ফার্স্ট সাবমেটিভ এভালুয়েশন শুরু হয়ে যাচ্ছে। মনে রেখো, এই ফার্স্ট সাবমেটিভ এভালুয়েশন এগুলোকে তোমরা শুধু টেস্ট মনে করে উড়িয়ে দিও না, এই নাম্বারগুলোই কিন্তু যোগ হবে। তুমি যদি ভাবো যে না, আমার একটা এবার পজিশন দরকার, রোলটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আমার ঢুকতেই হবে বা আমাকে ফার্স্ট হতে হবে, তাহলে একটাই কথা বলবো, এই টেস্টগুলোকে টেস্ট মনে না করে ফাইনাল মনে করে পরীক্ষাগুলো দিও, কারণ এই নাম্বারগুলোই শেষে গিয়ে কাউন্ট হবে। তো প্রত্যেকটা সাবজেক্টেরই দিয়েছি প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, কোথাও বা অধ্যায়ভিত্তিক দিয়েছি, আর কখনো বা সেট আকারে দিয়েছি। আমি কমেন্টে যেটা রিপ্লাই পেয়েছিলাম বেশিরভাগ স্টুডেন্টদের কাছ থেকে, যে এইভাবে সেট আকারে দিলেই তারা বেশি উপকৃত। তো এখন আমি বেশিরভাগ ভিডিও সেট আকারে দেওয়ার আবারও চেষ্টা করি। আমি তোমাদের কথা ধরি, তোমাদের কথা শুনি, আমি তোমাদেরকেই বোঝার চেষ্টা করি। তোমরা যা বলবে, যে বিষয়ের উপর ভিডিও চাইবে বা যে প্রশ্নের সমাধান চাইবে, আমি সেটাই দেওয়ার চেষ্টা করব। যদিও বা ব্যস্ততার মাঝে আমি তোমাদের। চলো। তো সপ্তম শ্রেণীর যে ইতিহাস রয়েছে, ফার্স্ট সাবমেটিভ প্রথমে টেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলো আসার চান্স সম্ভাব্য খুব বেশি, ঘুরে ফিরে যে প্রশ্নগুলি বারবার আসে, সেই সমস্ত প্রশ্ন তুলে ধরছি। আজকে তৃতীয় নম্বর সেট নিয়ে আলোচনা করছি। চলো। সবার প্রথমেই আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর একটু দেখে নিই। 6টি প্রশ্ন আছে, না সরি 7টা প্রশ্ন আছে। তোমার কোনটি জানা ছিল জানিও আমাকে, অথবা এখানে যতগুলো প্রশ্ন আছে কত নম্বর তুমি পারতে, বা কত নম্বর তোমার হারিয়ে যেত বা পারতে না, সেটাও জানিও। অর্থাৎ এখানে টাইম 1 ঘন্টা, মার্কস 30। তো এই 30-এর মধ্যে যদি পরীক্ষা দিতা, তুমি কত পেতে কমেন্টে লিখো। চলো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। ফার্স্ট কোশ্চেন, ক নম্বর দেখো, ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যের এলাকাটিকে বলা হয় বরেন্দ্র। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল কৈবর্ত বিদ্রোহের একজন নেতা। ভীম ত্রিপাক্ষিক সংগ্রামে জড়িয়ে পড়েছিল পাল গুর্জর প্রতিহার রাষ্ট্রকূট। চোল রাজ্য প্রতিষ্ঠা করেন বিজয়ালয়। তরাইনের তৃতীয় যুদ্ধ 1192। চলো, একটি বাক্যে উত্তর দেখে নেব। কে গঙ্গায় কোন্ডচোল উপাধি নেয়?
চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল। হজরত মোহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তোমাদের উদ্দেশ্যে প্রশ্ন, হজরতের দুধ মায়ের নাম। মায়ের নামটা হয়তো অনেকে পারো, দুধ মায়ের নামটা হয়তো একটু কঠিন হয়ে যায়, তো কঠিনটাই দিলাম। উত্তর জানা থাকলে কমেন্টে লিখো। চলো, শশাঙ্কের কি ধর্মীয় বিশ্বাস ছিল? শশাঙ্ক শিবের প্রতি তার বিশ্বাস ছিল, তিনি শিবের ভক্ত ছিলেন। বল্লাল সেনের লেখা একটি বইয়ের নাম? দান সাগর, অদ্ভুত সাগর। চলো, 2-3টি বাক্যের উত্তর, ওই যে সংক্ষিপ্ত, এগুলো 2 নম্বরই প্রশ্ন। গৌড়তন্ত্র কাকে বলে? প্রাচীন বাংলার রাজা শশাঙ্ক গৌড় রাজ্যে যে সুসংবদ্ধ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছিলেন তাকে গৌড়তন্ত্র বলা হয়। এই ব্যবস্থার রাষ্ট্রের কর্মচারীরা একটি নির্দিষ্ট নিয়মের অধীনে কাজ করত, যা আগে ছিল না। হিজরত কি? 622 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশদের বিরোধিতার কারণে হযরত মুহাম্মদ ও তার অনুগামীরা মক্কা ছেড়ে মদিনা শহরে চলে যান। এই দেশ ত্যাগ বা স্থানান্তরের ঘটনাকে ইসলামী ইতিহাসে হিজরত বলা হয়। প্রথম রাজেন্দ্র চোলের কৃতিত্ব। চলো, প্রথম রাজেন্দ্র চোল ছিলেন চোল বংশের শ্রেষ্ঠ রাজা। তিনি গঙ্গা অভিযান করে বাংলার পাল রাজাদের মহিপালকে পরাজিত করেন এবং গঙ্গায় কণ্ডচূল উপাধি নেন। এছাড়া তার শক্তিশালী নৌবাহিনী দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ জয় করেছিল। চলো, টিকা লেখো। এগুলো 2.5 কিংবা 3 নম্বরিতে সেট হবে। মাৎসন্যায়, দেখো মাৎসন্যায় বিষয়টা কিন্তু আগে থেকে আমরা জানি। সমাজের মধ্যে আমরা 3 শ্রেণীর লোক দেখতে পাই, গরিব, একটা মধ্যবিত্ত, আর একটা ধনী। মানে নিম্নবিত্ত, মধ্যবিত্ত আর উচ্চ পদস্থ। মানে গরিব একটু মিডিয়াম কোয়ালিটি আর একটু হাই কোয়ালিটি, 3 পর্যায়ে। তো ওই হাই কোয়ালিটির লোকেরা লো কোয়ালিটির লোকদের উপর যে অত্যাচার, যে জুলুম করে, সে বিষয়টা। এক কথায় ধনী লোকগুলো গরিবদেরকে যেভাবে ঠকায়, যেভাবে জুলুম করে, সেই বিষয়টাকেই কিন্তু মাৎসন্যে বলা হয়েছে। অর্থাৎ ওই পুকুরের মধ্যে যেমন বড় মাছ ছোট মাছকে গিলে খায়, ঠিক সেরকমই বড় লোকেরা গরিবদের গ্রাস করে খায়, গিলে খায়, ঠকিয়ে খায়। দেখো, আমরা একটু দেখার চেষ্টা করি। শশাঙ্কের মৃত্যুর পর ওই যে 7ম শতকের মাঝামাঝি থেকে আর কি, পাল বংশের প্রতিষ্ঠা পর্যন্ত প্রায় 100 বছর বাংলায় কোনো কেন্দ্রীয় শাসন ছিল না। এই অরাজকতার সময় শক্তিশালী মানুষেরা দুর্বলদের উপর অত্যাচার করত, ঠিক যেমন বড় মাছ ছোট মাছকে গিলে খায়। এই অবস্থাকেই মাৎসন্যায় বলা হয়েছে। চলো, ত্রিপাক্ষিক সংগ্রাম। 8ম শতাব্দীতে কনৌজ দখলকে কেন্দ্র করে বাংলার পাল, পশ্চিম ভারতের গুর্জার প্রতিহার এবং দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট, এই 3 শক্তির মধ্যে যে দীর্ঘস্থায়ী লড়াই চলছিল তাকে এই ত্রিপাক্ষিক সংগ্রাম বলা হয়। এই যুদ্ধ প্রায় 200 বছর ধরে চলছিল। কৈবর্ত বিদ্রোহ দেখো, 11 শতকের দ্বিতীয় ভাগে দ্বিতীয় মহিপালের রাজত্বকালে বাংলার বরেন্দ্র অঞ্চলে কৈবর্তরা এক বিশাল বিদ্রোহ শুরু করে। এই বিদ্রোহের প্রধান নেতা ছিলেন দিব্য, রুদক এবং ভীম। এটি ছিল বাংলার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সফল গণবিদ্রোহ। চলো, পরবর্তী প্রশ্ন, বড় প্রশ্ন, 5 নম্বরে দেখো, শশাঙ্কের কৃতিত্ব লেখো। শশাঙ্ক ছিলেন বাংলার ইতিহাসের প্রথম সার্বভৌম ও শক্তিশালী রাজা। তার কৃতিত্বগুলি হলো, দেখো, স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠাতা। তিনি একমাত্র স্বাধীন গৌড় রাষ্ট্র কিন্তু প্রতিষ্ঠাতা করেছিলেন। তিনি গৌড়কে কেন্দ্র করে একটি বিশাল স্বাধীন সাম্রাজ্য গড়ে তোলেন এবং কর্ণ সুবর্ণকে রাজধানী করেন। সাম্রাজ্য বিস্তার, তিনি মগধ, উড়িষ্যা ও কঙ্গদ জয় করে
তার সীমানাকে বৃদ্ধি করেন। হর্ষবর্ধনের সঙ্গে লড়াই। তিনি তৎকালীন উত্তর ভারতের শক্তিশালী রাজা হর্ষবর্ধনের গতিরোধ করেছিলেন এবং তার সাথে সামনাসামনি লড়াই করেন। এক কথায় হর্ষবর্ধন খুব শক্তিশালী, তাকে পরাজিত করা তো খুব কঠিন, আর তাকে অনেকেই ভয়েই পায়। তো তিনি তারও মোকাবিলা করেছিলেন, তাও আবার সামনাসামনি। প্রশাসনিক দক্ষতা। তিনি গৌড়তন্ত্র নামক এক সুসংবদ্ধ প্রশাসনিক কাঠামো তৈরি করেন, যা বাংলাকে এক নতুন রাজনৈতিক পরিচয় দেয়। চলো পরবর্তী প্রশ্ন। সেন যুগের সাহিত্য সম্পর্কে আলোচনা। সেন রাজা বল্লাল সেন ও লক্ষণ সেনের আমলে সংস্কৃত সাহিত্যের প্রভূত উন্নতি ঘটেছিল। রাজকীয় সাহিত্য দেখো। রাজা বল্লাল সেন নিজে দানসাগর ও উদ্ভিদ সাগর নামক দুটি গ্রন্থ রচনা করেন। লক্ষণ সেনের সভা দেখো। লক্ষণ সেনের সভায় পঞ্চরত্ন বা 5 জন প্রখ্যাত কবি ছিলেন। এদের মধ্যে জয়দেব ছিলেন শ্রেষ্ঠ, যার অমর সৃষ্টি গীত গোবিন্দম। জয়দেব সম্পর্কে কিছু বলার আছে, জয়দেব সম্পর্কে কিছু তোমাদের জানাও দরকার আছে। আর জয়দেবের গীত গোবিন্দম সম্পর্কে অবশ্যই তোমাদের অনেক কিছু বোঝার জানার দরকার আছে। জয়দেব তার এই গীত গোবিন্দম গীতিকাব্যে যা বলেছেন তা সত্যি হৃদয় জুড়িয়ে যাওয়ার মতো। আর মনে রাখবে, গীত গোবিন্দম কিন্তু আসলেই রাধাকৃষ্ণের প্রেমলীলা। রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে জয়দেব এই গীত গোবিন্দম রচনা করেন। তোমাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন এই জয়দেবকে নিয়ে। জয়দেব কোন নদীর তীরে জন্মগ্রহণ করেন? আর আমি পরবর্তী একটা ক্লাসে জয়দেবের বিখ্যাত এই রচনা গীত গোবিন্দম সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। আশা রাখছি ভীষণ ভালো লাগবে, কারণ বিষয়টাই হলো রাধাকৃষ্ণের প্রেম। চলো, অন্যান্য কবি ধৈর্য লিখেছিলেন পবনদূত। এই পবনদূত কিন্তু একটা দূত কাব্য, ঠিক যেমন মেঘদূতম। মেঘদূতম হলো একটা দূত কাব্য বা খণ্ডকাব্য, গীতিকাব্য বলা হয়ে থাকে। কারণ গান আকারে রচিত হয় যে কাব্য, সেগুলো গীতিকাব্য। কারণ মনের স্বতঃস্ফূর্ত ভাব খুব সহজে তুলে ধরা হয় যে কাব্যে, সেটাই গীতিকাব্য। অ্যাকচুয়ালি মেঘদূতম এক অনবদ্য সৃষ্টি। মেঘদূতম সম্পর্কে যাই বলি না কেন কম হয়ে যাবে। মেঘদূতমের লাইন, প্রত্যেকটা লাইন এত সুন্দর, এত আবেগপূর্ণ যে বললে পরে তোমার গায়ে লোম পর্যন্ত শিউরে উঠবে, এমন অবস্থা। তো কালিদাস কবিদের মধ্যে সেরা একজন কবি, তিনি লিখেছেন মেঘদূতম। আর এই মেঘদূতমে যে কাহিনী, যক্ষ আর বিশালাক্ষের যে কাহিনী, সত্যি প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো। ভালোবাসা যে এমনও হয়, সেটা মেঘদূতম না পড়লে বোঝা বড় কঠিন। মেঘদূতমকে পড়ার আহ্বান জানাচ্ছি সবাইকে, সবাই মেঘদূতম পড়বে, দেখবে মাইন্ড সেট আপটা সত্যি পরিবর্তন হয়ে যাবে। আর সেখানে তুমি ভালোবাসার একটা নতুন সংজ্ঞা পাবে, বুঝতে পারবে। চলো, তাহলে আমরা দুটো জিনিস এখানে খেয়াল করলাম। জয়দেবের গীত গোবিন্দম একটা দারুণ সৃষ্টি তার, আর কালিদাসের মেঘদূতম এক অনবদ্য সৃষ্টি তার। এই দুটা গ্রন্থ, দুজনের এই দুটা গ্রন্থ, কালিদাসের মেঘদূতম, জয়দেবের গীত গোবিন্দম সম্পর্কে যাই বলি না কেন কম হয়ে যাবে। আর পড়তে 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 যেখানে গিয়ে স্টপ হবে, তোমার আফসোস থেকে যাবে। চলো, ধর্মীয় ও সংস্করণ গ্রন্থ। শ্রীধর দাস সৎ উক্তি কর্ণ অমৃত নামক একটি কবিতার সংকলন সম্পাদনা করেন। সামগ্রিকভাবে সেন যুগ ছিল সংস্কৃত চর্চার সুবর্ণ যুগ। চলো, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। তোমরা যারা আমার এই চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো, বেল আইকনকে একটা ক্লিক করে দাও, আর লাইক বাটন অবশ্যই একটা হিট হবে।